হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন আরো একটি এক্সপ্লেনেশনে। আমাদের আজকের সিনেমার কাহিনী এতটাই সুন্দর যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। স্বামী স্ত্রীর মধ্যকার এমনই দারুণ গল্প নিয়ে তৈরি হয়েছে আমাদের আজকের সিনেমা। তাই বেশি দেরি না করে চলুন শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা প্রিয়া নামের একটি মেয়েকে দেখি। প্রিয়ার বাড়ির লোকজন এখানে প্রিয়ার জন্য ছেলে দেখছিল। তারা প্রিয়ার জন্য শিবা নামের একটি ছেলেকেও খুঁজে পায়। শিবার পরিবারকেও তারা এখানে অনেক পছন্দ করে। প্রিয়া শিবার ছবি নিজের বান্ধবীদেরকেও দেখায়। তখন প্রিয়ার বান্ধবীরা বলে, ছেলেটাকে দেখে তো অনেক ভদ্র মনে হচ্ছে বিয়ে হলে তোর গোলাম হয়ে থাকবে, একেই বিয়ে করে নে, তাহলে নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবি। প্রিয়া যখন বাড়িতে এসে হ্যাঁ বলে দেয় তখন শিবা আর তার পরিবারকে এঙ্গেজমেন্টের জন্য ডাকা হয়। এখানে শিবা আর প্রিয়া সামনাসামনি প্রথমবার একে অপরকে দেখে। শিবা এখানে প্রিয়াকে দেখে হাঁ করে তাকিয়েছিল। প্রিয়া এখানে ট্রেডিশনাল লুকেই ছিল, যার জন্য শিবা এখানে তাকে আরো বেশি পছন্দ করে ফেলে। কারণ শিবা এখানে সব সময় একটা সিম্পল মেয়ে চাইতো, সে মডার্ন মেয়ে চাইতো না। শিবা এমন ছেলে ছিল না যে তার বউকে সব সময় টাইট করে রাখবে, বলবে এটা করো না ওটা করো না। শিবা যেমন মেয়ে চাইতো সে প্রিয়াকে ঠিক তেমনই পেয়েছিল। এখানে বসার জায়গা না থাকায় প্রিয়া মাটিতেই বসে পড়ে, যেটা দেখে শিবাও বসে। শিবার মা এখানে নিচে বসতে শিবাকে নিষেধ করে, কিন্তু তবুও শিবা প্রিয়ার দেখা দেখে নিচেই বসে। আর এই জিনিসটাই প্রিয়ার খুবই ভালো লাগে। এরপরেই তাদের দুজনার ধুমধাম করে এঙ্গেজমেন্ট হয়ে যায় আর বিয়ের ডেটটাও পাক্কা হয়ে যায়। বিয়ের আগে তারা অনেক দেখা করে আর ঘোরাফেরাও করে। একদিন শিবা প্রিয়াকে বলে, আমি কিন্তু একটু সিগারেট খাই, তোমার কোনো প্রবলেম হবে না তো? তখনই প্রিয়া বলে ওঠে, সমস্যা নেই, আমিও তো মাঝে মধ্যে খেয়ে থাকি। প্রিয়ার এই কথা শুনে বেচারা শিবা এখানে অনেক অবাক হয়ে যায়। তবুও এখানে শিবা প্রিয়াকে কিছু বলে না। প্রিয়া বলে, বাবার সামনে কখনো খাইনি, কারণ যদি খেতাম তাহলে মাকে অনেক বকাবকি করতো, যার জন্যই শিবা এখানে নিজের সিগারেটের প্যাকেট প্রিয়াকে দিয়ে দেয়। কিন্তু এখানে অদ্ভুত বিষয় ছিল, এইসব জানার পরও শিবা এখানে প্রিয়াকে বিয়ে করে। বিয়ের পর তারা দুজন অনেক খুশি ছিল, নতুন নতুন বিয়েতে যা হয় আর কি। এমনকি এরা দুইজনকে এটাও প্রমিস করেছিল 7 জন্ম পর্যন্ত তারা একসঙ্গে থাকবে। কিন্তু এখানে 7 জন্ম তো দূরের কথা, 400 দিন পরে কি এমন ঘটে গেল যে শিবা এখানে কোর্ট পর্যন্ত এসেছিল। কারণ এখানে কথা তালাক পর্যন্ত এসে গিয়েছিল। প্রিয়া এখানে শিবাকে তালাক দিতে চাইছিল, যার জন্য শিবা এখানে কোর্টে এসে উকিল খুঁজছিল যে তার কেস লড়বে। কারণ প্রিয়ার যে মহিলা উকিল ছিল সে ঠিক করে নিয়েছিল এদের দুজনের ডিভোর্স করিয়েই ছাড়বে। শিবা এখানে মূর্তি নামের একটি উকিলকে পেয়ে যায়। মূর্তি এখানে শিবাকে বলে, তোমার সমস্ত সমস্যার কথা আমাকে খুলে বলো। শিবা তখন বলে, আমি চাই তুমি যে করেই হোক এই তালাকটি থামিয়ে দেবে, আর আমার উপরে যেসব আরোপ লাগানো হয়েছে সেই সব আরোপ থেকেও আমাকে মুক্তি পাইয়ে দেবে। মূর্তি তখন বলে, নতুন নতুন বিয়ে হয়েছে, তাহলে কি এমন হলো যে কথা ডিভোর্স পর্যন্ত চলে এসেছে? সবকিছু আমাকে খুলে বলো। আর এরপর শিবা নিজের কাহিনী বলতে শুরু করে। তখনই সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন সকালে ঘুম থেকে উঠে শিবা খেয়াল করে প্রিয়ার গলায় মঙ্গলসূত্র নেই। সে প্রিয়াকে জিজ্ঞেস করে, মঙ্গলসূত্র কোথায়? প্রিয়া তখন হাসতে হাসতে বলে, মালাটা অনেক ভারী ছিল তাই খুলে রেখে দিয়েছি, আর বিয়ের তো 1 মাস পার হয়ে গেছে, তাই কে বা এখন ওই ভারী মঙ্গলসূত্র পরে ঘুরবে? শিবা এখানে বেশ অবাক হয়ে যায় প্রিয়ার এই কথা শুনে, কিন্তু তবুও শিবা এখানে প্রিয়াকে কিছুই বলে না। সে শুধু একটু মুচকি হেসে বলে, ঠিক আছে, তোমার যেমন সুবিধা। আর এরপর সন্ধ্যার সময় কাজ করে যখন শিবা বাড়িতে আসে, সে যখন দরজা খোলে সে একেবারে হা হয়ে যায়, কারণ প্রিয়া বাড়িতে বসে বসে ডান্স করছিল আর রিল ভিডিও বানাচ্ছিল। শিবা এখানে একদমই জানতো না যে প্রিয়া রিলস ভিডিও বানায়, কারণ শিবা কখনো প্রিয়াকে জিজ্ঞেসও করেনি আর প্রিয়াও কখনো তার এই কথা শিবাকে জানায়নি। শিবা প্রিয়াকে বলে, তুমি রিল বানাচ্ছ ঠিক আছে, কিন্তু আমি খাবো কি? তুমি তো কোনো রান্না বান্না করনি। প্রিয়া তখন বিরক্ত হয়ে শিবাকে বলে, আমি তো দুপুরে অর্ডার করে খেয়ে নিয়েছি, তোমার যদি এতই খিদা লাগে তাহলে অর্ডার করে খেয়ে নাও, নয়তো আমাকে সবজি কেটে দাও, আমি রান্না করে দিচ্ছি, কিন্তু শর্ত হচ্ছে থালা বাসন তুমি মাজবে। তখন শিবা একটু রেগে গিয়ে বলে, সকাল থেকে বাইরে কাজ করে এসেছি আর
এখন কিনা খাবারও জুটবে না কপালে। সকাল থেকে বাড়িতে বসে বসে কি করেছো শুনি? শুধুমাত্র কি রিল ভিডিওই বানিয়েছো নাকি? প্রিয়া তখন একটু রেগে গিয়ে বলে, আমি কি তোমাকে বলেছিলাম নাকি যে প্রতিদিন আমি রান্না করব? এটা আমার ইচ্ছা। শিবা এখানে প্রিয়ার এমন কথা শুনে বেশ অবাক হয়ে যায়, যার জন্য সে প্রিয়াকে কিছু না বলে না খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হলে আমরা দেখি প্রিয়া এখানে শিবাকে অনেকগুলো রিল ভিডিও দেখাচ্ছিল, যে ভিডিওগুলোতে স্বামী তার বউকে বিভিন্ন ধরনের সারপ্রাইজ গিফট দিচ্ছিল, কখনো আইফোন, কখনো বা অন্যান্য দামি গিফটস। এখানে প্রিয়ার এই রিল ভিডিও দেখানোর মানে হচ্ছে শিবাও যেন তাকে কখনো কখনো এমন দামি দামি গিফট দিয়ে সারপ্রাইজ দেয়। শিবা তখন বলে, আরে এইসব তো সত্য নয়, তারা শুধুমাত্র ভিউজ কামানোর জন্যই এমনটা করে। প্রিয়া তখন এটা শুনে বেশ রেগে যায়। আর কিছুক্ষণ পর শিবার কাছে একটি মেসেজ আসে যে তার অ্যাকাউন্ট থেকে 28,000 টাকা বের করা হয়েছে, আর এই টাকাটা প্রিয়াই নিয়েছিল। শিবা এখানে প্রিয়াকে এসে জিজ্ঞেস করে, তুমি 28,000 টাকা কি জন্য বের করেছো? সে প্রিয়াকে আরো বলে, বাড়ি ভাড়া, সমস্ত বিলস সবকিছু আমি দিই, তুমি তো রান্না বান্নাও করো না, তবুও সবজির টাকাটাও আমি তোমাকে দিয়ে যাই, তাহলে এই 28,000 টাকা তুমি কেন বের করেছো? প্রিয়া তখন বিরক্ত হয়ে বলে, আরে মাত্র 28,000 টাকা আমি আমার উপরে খরচা করেছি, এতে কি হয়ে গেছে? যদি তুমি দিতে না চাও সেটা আলাদা কথা, আমার রিল ভিডিওতে যদি কোনো প্রমোশনের কাজ পাই তাহলে আমি তোমাকে টাকাটা দিয়ে দেব। শিবা এখানে বলে, আমি তোমার কাছ থেকে টাকা ফেরত চাইছি না, শুধুমাত্র বলছি তুমি কিসে টাকাটা খরচ করেছো। কিছুদিন পরে শিবা এখানে তার কোনো একটি কাজিনের বিয়েতে প্রিয়াকে নিয়ে এসেছিল। সেখানে অনেক বয়স্ক অভিভাবকরাও ছিল, কিন্তু প্রিয়া এখানে এমন অ্যাটিটিউড নিয়ে পায়ের উপর পা তুলে বসেছিল যেন সে কোনো ভিআইপি। শিবার বাবা মা তখন শিবাকে ডেকে বলে, প্রিয়াকে বলো ভদ্রতার সঙ্গে বসতে, সামনে কত বয়স্ক মানুষরা বসে আছে, কি ভাববে তারা? শিবা যখন এই কথা প্রিয়াকে গিয়ে বলে, সে অনেক রেগে যায় আর বলে, আমাকে কি এখন বাইরের মানুষের মোতাবেক চলতে হবে নাকি? প্রিয়া এটাও বলে, যদি কোনো মেয়ে বিনা কাপড়ের রাস্তায় বের হয় তাহলে ছেলে মানুষের উচিত নিজের চোখ নিচে তাকিয়ে হাঁটা, কিন্তু না, ছেলে মানুষের তো কাজই তাকিয়ে থাকা। কে বা জানে তাদের বাবা মা কি শেখায় তাদের ছেলে মেয়েদের। আর এখানে যদি তাদের এত সমস্যা হয় তাহলে আমার দিকে কেন তাকিয়ে আছে, অন্যদিকে তাকিয়ে থাকুক। প্রিয়া এখানে এইসব কথাগুলো অনেক লাউডলি বলছিল, যার কারণে সেখানে থাকা সমস্ত মানুষ প্রিয়া আর শিবার দিকেই তাকিয়েছিল। প্রিয়া এখানে এটাও বলে, বেচারা যে কেন বিয়ে করছে, বিয়ে করে ফেসে গেল। আর এরপর প্রিয়াকে নিয়ে শিবা সেখান থেকে চলে যায়। রাত্রেবেলা শিবা এখানে প্রিয়ার একটি রিল ভিডিও দেখছিল, যেটাতে কিছুটা অ্যাডাল্টনেস ছিল, আর ওই ভিডিওর নিচে ছেলেরা অনেক বাজে বাজে কমেন্টও করছিল, যেটা দেখে শিবা এখানে অনেক রেগে যায়। শিবা তখন প্রিয়াকে গিয়ে বলে, তুমি এখনই এই রিল ভিডিওটি ডিলিট করো, দেখছো না নিচে কমেন্টের ছেলেরা কত বাজে বাজে কথা লিখছে? প্রিয়া তখন বলে, আমি কি তাদের বলেছি নাকি বাজে কমেন্ট করতে? আর আমি কেন রিল ডিলিট করব? এটা একটা ট্রেন্ডিং রিল, এটা ডিলিট করব না। শিবা এখানে অবাক হয়ে যায় যে প্রিয়া বিয়ের আগে যেমনটা ছিল বিয়ের পর একদমই বদলে গেছে। শিবা যখনই প্রিয়াকে বলে, তুমি বিয়ের আগে যেমনটা দেখেছিলাম তেমনটা নাও, তখনই প্রিয়াও উল্টো বলে। সে বলে, তুমিও তো বিয়ের আগে বলেছিলে আমাকে রানীর মতো রাখবে, কিন্তু এখন দেখো চাকর বানিয়ে রেখেছো, সমস্ত দোষ তোমার। এইসব কথা শোনার পরও শিবা এখানে প্রিয়াকে কিছুই বলে না, কারণ সে ওই সমস্ত ছেলেদের মতো নয় যারা এইসব কথা শুনে বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি করবে আর তাকে ডিভোর্স দিয়ে দেবে। শিবা এখানে প্রিয়াকে হারাতে চাইছিল না, যার কারণে সে সব সময় চুপচাপ থাকতো। কিন্তু এখানে শিবা প্রিয়ার কারণে এতটাই টেনশনে ছিল যে সে মদে আসক্ত হয়ে যায়। সে সারা রাত বসে বসে মদ খেত। শিবার সঙ্গে এখানে মাঝে মধ্যে প্রিয়াও মদ খেত। একদিন শিবা মদ খেতে খেতে এতটাই মাতাল হয়ে গিয়েছিল যে সে প্রিয়ার কাছে এসে বলে, বিয়ে করে ফেসে গেছি, তোমার বাপ যদি আগে বলতো তুমি এমন মেয়ে, তাহলে কোনোদিনই তোমাকে বিয়ে করতাম না। শিবার এই কথাগুলোই প্রিয়া এখানে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছিল, শুধুমাত্র সিম্প্যাথি গেইন করার জন্য। সে রিল ভিডিওটি আপলোড করে লিখেছে শিবা নাকি তাকে মেন্টালি টর্চার করছে। আর শিবার এই ভিডিও রাতারাতি অনেক বেশি ভাইরাল হয়ে যায়। সবাই এখানে শিবাকে নিয়ে মেম ভিডিও বানাচ্ছিল, যে ভিডিও শিবা দেখে অনেক রেগে যায়। শিবা তখন রেগে গিয়ে প্রিয়ার বাবার কাছে প্রিয়ার সেই ডান্স করা প্রির ভিডিওটি পাঠিয়ে দেয়, যেটা দেখে প্রিয়ার বাবা ফোন করে প্রিয়াকে অনেক বকাঝকা করে, কিন্তু তবুও এখানে প্রিয়ার মধ্যে কোনো চেঞ্জেস আসে না। একদিন রাতে প্রিয়া শিবাকে অনেকগুলো জিনিস কিনে বাড়িতে আসতে বলে। শিবা এখানে অফিস শেষ করে অনেক দেরি করে সেই জিনিসগুলো খুঁজে খুঁজে নিয়ে আসছিল, কিন্তু এখানে দেরি হয়ে যাওয়াতে প্রিয়া বাড়ির দরজা
দরজা খোলে না। শিবা নিজের কাছে থাকা অন্য আরেকটি চাবি দিয়ে দরজা খুলে ভেতরে আসে। সে এসে রেগে গিয়ে প্রিয়াকে বলে, সারাদিন অফিসে কাজ করে এইসব জিনিসপত্র নিয়ে আসলাম, একটু তো দেরি হতেই পারে, তার জন্য কি তুমি দরজা খুলবে না? এইটা শুনে প্রিয়া ঘরের ভেতরে এসে কান্না করতে থাকে। আর তখনই শিবা যেই না ঘরের ভেতর আসে সে চমকে ওঠে, কারণ ঘর পুরোটাই সাজানো ছিল। আজকে প্রিয়া আর শিবার অ্যানিভার্সারি ছিল, যার কারণে প্রিয়া ওই জিনিসগুলো নিয়ে আসতে বলেছিল। এই জন্যই লেট হয়ে যাওয়ার কারণে প্রিয়া দরজা খুলেনি। শিবা এখানে প্রিয়ার কান্না দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর প্রিয়াকে জড়িয়ে ধরে। সে প্রিয়ার সমস্ত ভুলগুলো মাফ করে দেয়। সে এখানে প্রিয়ার কাছে ক্ষমাও চায়। সে বলে, আমাকে ক্ষমা করে দিও যে তোমাকে আমি এতটা বকাঝকা করলাম। পরের দিন শিবা যখন টিভি দেখছিল, প্রিয়া তার কাছে আসে আর বলে, আমি তোমাকে দুইটি কথা বলতে চাই। প্রথম কথা হলো, আমি বিউটি পার্লার খুলতে চাই, যেটাতে আমিও কিছু ইনকাম করে নেব আর দুইজন মিলে বাড়ির খরচা উঠাবো। তাহলে প্রতিদিন আমার তোমার কাছ থেকে টাকাও নিতে হবে না। আমার কলেজের একজন বন্ধু রয়েছে, আমি ওর সঙ্গেই পার্টনারশিপে এই পার্লারটি খুলতে চাই। শিবা তখন রেগে গিয়ে বলে, এই পার্লার খোলা বড় বিষয় নয়। 2 দিন আগেই তোমার বন্ধু কাপড়ের দোকান দিয়েছে, যার কারণে তুমি হিংসে করে এই পার্লারটি খুলতে চাইছো। কখনো ভেবে দেখেছো টাকা কোথায় থেকে আসবে? এসব ছাড়ো, তুমি আমাকে বলো তুমি পার্লারের বিষয়ে কি জানো? তোমরা মেয়েরা পার্লার আর কাপড়ের বিষয়ের মাথা থেকে বের করলে তো দেখতে পাবে যে এই দুনিয়া কত বড়। কোনো সরকারি চাকরি পেয়ে দেখাও পরিশ্রম করে, কিন্তু সেটা তো করতে পারবে না, কারণ সেটার জন্য তো পড়াশোনা করতে হয়, তাই না? তোমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি ইন্টারও পাস করতে পারোনি, কিন্তু আমাকে দেখো, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এখন ভালো চাকরি করছি, বেতন পাচ্ছি শুধুমাত্র বাড়িতে ভালোভাবে থাকার জন্য। আর এখন নতুন নাটক শুরু করেছো যে পার্লার দেব? প্রিয়াও এখানে রেগে গিয়ে বলে, আসলে আমারই ভুল ছিল যে তোমাকে বিয়ে করেছি। আমার মতো ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়েকে তুমি ডিজার্ভ করো না। শিবা তখন বলে, কি নিজেকে ইন্ডিপেন্ডেন্ট বলছো? জিউ পককে কার্ল মার্কস বলছো, সেই মেয়ে কিনা আবার ইন্ডিপেন্ডেন্ট? আচ্ছা ঠিক আছে, আগে গিয়ে পার্লারের কোর্স করো, বিউটিশিয়ানের সমস্ত কাজ শিখো, তারপর আমি নিজে তোমাকে পার্লার খুলে দেব। শিবা এখানে আরো বলে, এবার বুঝতে পেরেছি দ্বিতীয় কথাটা কি। প্রথম কথাটা পার্লার খুলতে চেয়েছিলে, আর দ্বিতীয় কথাতে তুমি আমার কাছ থেকে টাকা চাইবে, সেই টাকায় তুমি তোমার বন্ধুকে দেবে। এখন বুঝতে পারছি যে মেয়ে কিছুই পারে না তাকে কেন তোমার বান্ধবী বিজনেস পার্টনার বানাতে চাই, শুধুমাত্র টাকার জন্য, তাই না? তুমি কি ভেবেছো আমি তোমাকে ডিজার্ভ করি না? আসলে তোমার মতো মেয়ে আমাকে ডিজার্ভ করে না। আর প্রিয়া এসব কথা শুনে অনেক কান্নাকাটি করে। একটা পর্যায়ে কান্না করতে করতে প্রিয়া এখানে অজ্ঞান হয়ে যায়। শিবা এখানে প্রিয়াকে হাসপাতালে নিয়ে আসলে এরপর সে জানতে পারে 2 নম্বর কথাটি টাকার ছিল না। আসলে প্রিয়া বলতে চাইছিল সে প্রেগনেন্ট। যেহেতু এখানে প্রিয়াকে ভুল বুঝে শিবা প্রিয়াকে অনেক বকাঝকা করেছিল, তাই প্রিয়া কান্নাকাটি করার ফলে তার মিসক্যারেজ হয়ে যায়। শিবা এই কথা শুনে অনেক ভেঙে পড়ে। সে নিজেকেই দোষী মানতে থাকে, তার কারণেই প্রিয়ার মিসক্যারেজ হয়ে গেছে। এরপর কয়েকদিন কেটে গেলে আমরা জানতে পারি প্রিয়া রাগ করে শিবাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, তাও আবার মিথ্যা অভিযোগ করে। সে শিবার উপরে আরোপ লাগিয়েছিল শিবা তাকে অনেক মারধর করেছে, যার জন্যই তার মিসক্যারেজ হয়েছে। শিবার এই কেসটি অনেক বড় হয়ে গিয়েছিল, এমনকি যে কোনো সময় শিবাকে অ্যারেস্ট করাও হতে পারে। শিবা এখানে প্রিয়ার কাছে আসে। প্রিয়া তার উকিলের সঙ্গেই থাকতো এখানে। শিবা এসে প্রিয়ার কাছে অনেক ক্ষমা চাই, সরি বলে। সে প্রিয়াকে মানানোর অনেক চেষ্টা করে, কিন্তু প্রিয়ার লয়ার এখানে শিবার সঙ্গে প্রিয়ার কথা বলতে দেয় না। প্রিয়ার লয়ার এখানে শিবার সঙ্গে অনেক বাজে ব্যবহার করে। সে শিবাকে বাড়ির ভেতরেই ঢুকতে দেয় না, এমনকি আশেপাশের মানুষদের ডেকে সে শিবাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দেয়। প্রিয়া এখানে এই সবকিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কাউকেই থামাচ্ছিল না। অন্যদিকে এত সবকিছু হয়ে যাবার পরেও শিবা প্রিয়াকে হারাতে চায় না, কারণ সে প্রিয়াকে অনেক ভালোবাসতো। এই সমস্ত কথা শুনে মূর্তি তখন বলে, আরে বন্ধু, ছেলেদের জন্য এমন কোনোই আইন নেই, তুমি কিছুই করনি, তবুও তুমি ফেসে যাবে। যেহেতু আজকে তোমার প্রথম শুনানি, তাই আমি থাকতে পারবো না, কিন্তু আমার বন্ধু সিদ্ধু তোমার সঙ্গে থাকবে। পরের শুনানিতে আমি চলে আসব। আর সেখানেই কিছুক্ষণ পর প্রিয়া তার উকিলকে নিয়ে চলে আসে। উকিলকে দেখে এখানে মূর্তি শক খেয়ে যায়, কারণ এই উকিল অন্য কেউ নয়, তারই বউ শিলা ছিল, যার সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। শিবার যেই কারণে ডিভোর্স হতে যাচ্ছে সেই কারণে মূর্তিরও ডিভোর্স হয়ে গেছে। এখানে মূর্তির ছোট্ট একটি মেয়েও
রয়েছে, কিন্তু শিলা কখনোই মূর্তির সঙ্গে তার মেয়ের দেখা করতে দেয় না। শিলাও এখানে প্রিয়ার মতোই ইটস হার চয়েস মেয়ে ছিল। শিলাও মূর্তিকে মিথ্যা কেস দিয়ে 2 বছর পর্যন্ত জেল খাটিয়েছে। এরপর সে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসও দিয়েছিল মূর্তির বিরুদ্ধে। নিজের সাজা কাটানোর পর ফাইনালি তাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে যায়। বিয়ের সময় মূর্তি কিছুই নিয়েছিল না, কিন্তু ডিভোর্স হয়ে যাবার পর যা কিছু মূর্তির নামে ছিল তার অর্ধেক শিলার নামে হয়ে গেছে। এমনকি মূর্তি যেই টাকা স্যালারি পেত প্রতি মাসে তার অর্ধেক শিলার কাছেই চলে যায়। 2 বছর হয়ে গেছে, কিন্তু মূর্তি এখনো নিজের মেয়েকে দেখেনি। মূর্তি এখানে শিলাকে দেখে ঠিক করে নেয় সে শিবার কেস লড়বে, যাতে করে শিলা প্রিয়াকেও নিজের মতো করে না দেয় আর শিবাকে তার মতো মিথ্যা কেসে জেল খাটতে না হয়। এখানে সবার আগে শিলা আর প্রিয়াকে একটি মহিলা অফিসারকে গিয়ে বলতে হবে কেন সে ডিভোর্স নিতে চায়। এখানে শিলা শিবার উপরে অনেক বড় বড় আরোপ লাগিয়ে দেয়, তাও আবার কোনো প্রমাণ ছাড়াই। মূর্তিও এখানে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিল শিবা এখানেই ফেসে যেতে পারে, যার জন্যই সে সিদ্ধুকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিয়েছিল কি কি করতে হবে। যার জন্যই সিদ্ধুর কথা মতো শিবা এখানে অ্যাক্টিং করতে শুরু করে আর কান্না করতে করতে বলে, আমি ডিভোর্স চাই না, আমি শুধু আমার বউকে ফিরে পেতে চাই। সিদ্ধুও তখন নিজের কাজ শুরু করে দেয়। সে প্রিয়ার কানে কানে গিয়ে বলে, বদমাশ মেয়ে একটা, কত ভালো একটা স্বামী পেয়েছিস আর তাকে কিনা ডিভোর্স দিতে চাচ্ছিস। তখনই প্রিয়া রেগে গিয়ে সিদ্ধুর ওপরে চিৎকার করতে থাকে। তখনই সিদ্ধু বলে, দেখেছেন ম্যাডাম, কত রাগী একটা মেয়ে। আমার ক্লায়েন্ট শিবা খুবই ভালো মানুষ, তার সুযোগের ব্যবহার করছে তারা। মহিলা অফিসারটিও তখন রেগে যায় আর বলে, না জানি কোথা থেকে আসে এমন মেয়ে। সিদ্ধু তো এখানে ভুল কিছু বলেনি। সিদ্ধুর এই আইডিয়ার জন্য শিবা এখানে মার খাওয়া থেকে বেঁচে যায়, কিন্তু অন্যদিকে শিলা চুপ করে বসে থাকার মেয়ে নয়। পরের শুনানিতে আমরা দেখি মূর্তিও এসেছে। শিলা তখন জজ সাহেবকে বলে, ডোমেস্টিক ভায়োলেন্সের কারণেই নাকি প্রিয়ার মিসক্যারেজ হয়ে গেছে। শিবা নাকি প্রিয়াকে অনেক মারধর করেছে, যার কারণে শিবাকে শাস্তি দিয়ে এই ডিভোর্সটি মঞ্জুর করা হোক। মূর্তিও তখন বলে, ইয়োর অনার, এই সমস্ত অভিযোগই মিথ্যা। আমার কাছে ডক্টরের রিপোর্ট রয়েছে, সেখানে কোনো ফিজিক্যাল টর্চারের প্রমাণ নেই। এমন মিথ্যা মামলা হওয়ার পরেও আমার ক্লায়েন্ট তার বউকে ডিভোর্স দিতে চায় না, তাই আপনি এমন একটি সিদ্ধান্ত নিন যাতে করে দুজনাই ন্যায় পায়। সমস্ত ঘটনা শোনার পর জজ এখানে তাদের দুজনকে কাউন্সিলিং নেওয়ার জন্য পরামর্শ দেয়। মানে এখানে তারা কিছু এক্সপার্টদের কাছে যাবে আর দুজনের সমস্যার কথাই খুলে বলবে, আর এরপর এক্সপার্টরা তাদের যেই সলিউশন দেবে সেই মোতাবেকই তারা চলার চেষ্টা করবে। যদি তারপরেও দুজন ডিভোর্স নিতে চায় তাহলে জজ এখানে ডিভোর্স মঞ্জুর করে দেবে। অন্যদিকে প্রিয়ার বাবা যখন এই সমস্ত ঘটনা জানতে পারে, সে প্রিয়ার কাছে আসে আর তাকে অনেক বকাবকি করে। তিনি বলেন, আমি কি তোমাকে এই শিক্ষাটাই দিয়েছি নাকি? নিজের জীবনটা কেন নষ্ট করতে চাইছো? কোর্ট কাচারির চক্কর ছেড়ে নিজের বিবাহিত জীবন সামলে নাও। কিন্তু এখানে শিলা প্রিয়ার বাবাকে বলে, আপনি এখানে আসতে পারেন না। প্রিয়া এখন 18 বছরের উপরে হয়ে গেছে, তার জন্য কি ভালো হবে সে নিজেই নিজের ডিসিশন নিতে পারে। শিলা এখানে পুলিশ ডেকে প্রিয়ার সামনে তার বাবা মাকে অনেক অপমান করে, কিন্তু এখানে প্রিয়া তবুও কিছু বলে না, কারণ শিলা ভাবছিল এই বিয়ে সম্পর্ক সবকিছু মেয়েদেরকে 4 দেওয়ালের মাঝে আটকে রাখে। আসলে প্রিয়া এখানে ওয়েস্টার্ন কালচার দ্বারাই প্রভাবিত ছিল। সেখানে যেমন 18 বছর হবার পর বাবা মা তার সন্তানদের কোনো ডিসিশনে কথা বলে না, প্রিয়াও ঠিক তেমনটাই চাইতো। এখানে যদি এই সবকিছু চাওয়ার ফলে তার পরিবারের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাও প্রিয়ার কিছু যায় আসে না। পরের শুনানিতে এখানে প্রিয়া আর শিলা মিলে অনেকগুলো মিথ্যা রিপোর্ট বানিয়ে নিয়েছিল ডাক্তারের কাছ থেকে। শিবার নাকি HIV আছে। বিয়ের সময় শিবা এই অসুখের কথা জানার পরেও নাকি প্রিয়াকে কিছুই জানায়নি, আর এখন শিবার জন্য প্রিয়ারও নাকি HIV হয়েছে। প্রিয়া এখানে খুব ভালোভাবে জানতো শিলা মিথ্যে কথা বলছে, তবুও সে কিছুই বলছিল না, কারণ সে শুধুমাত্র নিজের জেদের বসে ছিল আর সে শিবাকে জেলে দেখতে চাচ্ছিল। আর অন্যদিকে নিজেকে মুক্ত করার জন্য শিবাকে বিভিন্ন ধরনের টেস্ট করাতে হচ্ছিল, আর সেই সব টেস্টের রিপোর্ট আবার গিয়ে জজ সাহেবকে দেখাতে হচ্ছিল। শিবা শুধুমাত্র এখানে মূর্তির জন্যই বেঁচে যাচ্ছিল, কারণ শিলা এর আগে এই সমস্ত প্যাঁতরা মূর্তির ওপরেও অ্যাপ্লাই করেছে। যেহেতু এখানে আগে থেকেই মূর্তির এই সবকিছুর এক্সপিরিয়েন্স ছিল, তাই সে শিলার থেকে 2 কদম এগিয়েছিল। এখানে শিলার সমস্ত প্ল্যান ফেল হয়ে যাবার পর শিলা পরের শুনানিতে একটি মেয়েকে হাজির করে, তাও আবার টাকা দিয়ে ভাড়া করে। সেখানে ওই মেয়েটিকে দিয়ে শিলা এইটা প্রমাণ করতে চাইছিল যে ওই মেয়েটির সঙ্গে বিয়ের পরেও শিবার অ্যাফেয়ার্স রয়েছে। অন্যদিকে মূর্তির কাছে এইটা ভুল প্রমাণ করার কোনোই প্রমাণ ছিল না, অন্যদিকে শিলার কাছে অ্যাফেয়ার্স আছে এটার প্রমাণ ছিল। মূর্তিও
এখানে শিলার এই নতুন রূপ দেখে বেশ অবাক হয়ে যায় আর ভাবে প্রিয়াকে নিজের মতো বানানোর জন্য শিলা যে এতটা নিচে নেমে যাবে সে ভাবতেও পারেনি। এখানে যেমন তেমন করে মূর্তি পরের ডেট নিয়ে নেয় কোর্টের কাছ থেকে, কিন্তু তাকে পরের শুনানিতে প্রমাণ করতে হবে যে শিবার সঙ্গে ওই মেয়ের কোনোই অ্যাফেয়ার্স নেই। শেষমেশ মূর্তি এখানে শিবাকে এই আরোপ থেকেও বাঁচিয়ে নিয়েছিল। একদিন রাতে বসে মূর্তি শিবাকে বলে, তোমার কাছে যতগুলো টাকা পয়সা আর ধন সম্পদ আছে তার বেশিরভাগ কিছুই নিজের মা বাবার নামে করে দাও আর সামান্য কিছু নিজের নামে রাখো, কারণ পরের শুনানিতে প্রিয়া এখানে অ্যালিমেন্টের কথা বলবে। যেহেতু মিসক্যারেজ হয়েছে, মিলিটারি ট্রমা হয়েছে, তাই শিলা জজকে বলবে প্রতি মাসে তুমি তোমার বেতনের অর্ধেক স্যালারি প্রিয়াকে দিয়ে দাও। শিবা বলে, আমার বেতন ৬৭,০০০ টাকা, ইএমআই এবং লোন টোন দিয়ে আমার কাছে শুধুমাত্র ২৫,০০০ টাকায় থাকে। তখন মূর্তি বলে, আমার যতটুকু ধারণা ওই ২৫,০০০ থেকে ১৫,০০০ টাকাই শিলা বলবে অ্যালিমনি দেওয়ার জন্য। তাই বলছি যা কিছু আছে নিজের মা বাবার নামে করে দাও। আর আমার একটা বন্ধু আছে, তার কাছে গিয়ে তুমি ফেক লোনের ডকুমেন্ট তৈরি করো। তুমি জজ সাহেবকে এমন দেখাবে যে তুমি মাসে যেই টাকা বেতন পাও সবকিছু শেষে তোমার কাছে শুধুমাত্র ১০,০০০ টাকায় থাকে। পরের সিনে আমরা দেখতে পাই শিলা আর প্রিয়া এখানে মীরা নামের একটি মেয়ের কাছে যায়। মীরা এখানে মেয়েদের জন্যই কাজ করত। কোনো মেয়ে অত্যাচারিত হলে মীরা সেই মেয়ের জন্য লড়াই করত। মেয়েরাও এখানে মীরাকে অনেক ভালোবাসতো আর তাকে বিশ্বাস করত। মীরার কাছে সাহায্য চাওয়ার জন্যই এই দুইজন এখানে এসেছিল। কিন্তু এখানে মীরা সবার আগে নিজের স্বামীর জন্য কফি নিয়ে যায় আর এরপর তাদের দুজনকেও এসে জিজ্ঞেস করে চা খাবে নাকি কফি। শিলা এখানে মীরাকে বলে, আপনি কেন নিজের স্বামীর জন্য কফি বানালেন চাকরের মতো? আপনার তো সারা জীবনের দায়িত্ব নয় ওনাকে কফি দেওয়ার। আপনার স্বামীও তো পারতো আপনাকে কফি বানিয়ে দিতে, কেন দিল না? মীরা তখন হাসতে হাসতে বলে, আমি তো তোমাকেও কফির জন্য বললাম, তোমাকে কফির জন্য বলা আমার দায়িত্ব, কিন্তু আমার স্বামীকে যে আমি কফি বানিয়ে দিলাম এটা আমার তার প্রতি ভালোবাসা। আমি যদি আমার স্বামীকে কফি বানিয়ে দিই তাহলে কি হয়ে যাবে? এটা তো আমার তার প্রতি ভালোবাসা, তাই না? তোমরা যদি ভালোবাসাকে এখন কাজ মনে করো তাহলে তো সবকিছু ভুলই মনে হবে। আমার স্বামী যখন মাসে মাসে ইনকাম করে আমি তো তখন সেই টাকা খরচ করি। তার মানে তো এইটা নয় যে আমি কফি বানিয়ে দেওয়ার জন্য প্রতি মাসে আমার স্বামীর কাছ থেকে স্যালারি নেব। ফেমিনিস্টের মানে হলো ছেলে মেয়ে সবারই সমান অধিকার, কিন্তু সব জায়গাতে তো আর সমান অধিকার হয় না, তাই না? কিছু জায়গাতে স্বামীর ৭০% থাকে আর বউয়ের ৩০% থাকে, আর অন্যদিকে কিছু জায়গায় বউয়ের ৭০%, স্বামীর ৩০%। ধরো সারাদিন পর স্বামী কাজ করে বাড়িতে এসেছে, তুমি খাবার রান্না করনি, এখানে স্বামীর শুধুমাত্র ৩০% অধিকার রয়েছে তোমাকে রান্না বান্নাতে হেল্প করা, কিন্তু বাকি ৭০% কাজ তোমাকে একাই করতে হবে। কিন্তু তুমি তো এখানে ফেমিনিস্টের নাটক করে এইটা বলতে পারবে না যে অর্ধেক খাবার তুমি রান্না করো অর্ধেক খাবার আমি রান্না করি, কারণ স্বামী যখন সারাদিন অফিসে কাজ করে তাদের কাজ গিয়ে তো তুমি অর্ধেক করে আসো না, তাই না? সম্পর্ক সবসময় 50-50তেই চলে, এখানে ব্যালেন্স করে চলতে হয়। বুঝতে পেরেছো? মীরার এই সমস্ত কথা শুনে প্রিয়া এখন বুঝতে পারে সে কতটা ভুল ছিল। সে এত কিছু করত তবুও শিবা কিছুই বলতো না, সে রান্না করতো না, তবুও শিবা কোনোদিনও তার ওপরে গায়ে হাত তোলেনি, চিৎকার করে কথা বলেনি। মীরার তার স্বামীর প্রতি ভালোবাসা দেখে প্রিয়া এখানে বুঝতে পেরেছিল সে কি করতে যাচ্ছে। প্রিয়া এখানে নিজের পায়ে দাঁড়াতে চাইছিল, সে পার্লারের কাজ করছিল, এমনকি ডেলিভারি ম্যানেরও কাজ করছিল। এখানে প্রিয়ার অনেক কনফিডেন্স ছিল যে সে ইন্ডিপেন্ডেন্ট একটা মেয়ে, সে সবকিছু করবে, কিন্তু এখানে তার ভুলটাও ভেঙে যায়। বস যখন তাকে ছোট ছোট ভুলের জন্যও অনেক বকাঝকা করত তখনই সে বুঝতে পেরেছিল শিবা তাকে কত ভালোবাসতো। অন্যদিকে শিবা নিজেকেই দোষী ভাবছিল, সে ভাবছিল যদি প্রিয়া ডিভোর্সেই খুশি হয় তাহলে সে তাকে ডিভোর্সও দিয়ে দেবে, কারণ সে এতটা সেলফিশ হতে পারবে না যে প্রিয়ার জীবনের সমস্ত খুশি কেড়ে নেবে। এমনকি সে অ্যালমানির সমস্ত টাকাও প্রিয়াকে দিতে চাইছিল। আর এরপর শেষের শুনানিতে শিলা বলে এরা দুজন 5 বার কাউন্সিলিং করেছে তবুও কোনো কিছুই ঠিক হয়নি, তারা ডিভোর্স নিতে চায়। জজ তখন শিবাকে বলে, শিবা তুমি কি ডিভোর্স নিতে প্রস্তুত? শিবাও তখন বলে দেয়, হ্যাঁ ম্যাডাম আমি ডিভোর্স নিতে প্রস্তুত, আমি চাই প্রিয়া সব সময় খুশি থাকুক, তার জন্য আমার যা করতে হয় আমি সব করব, যত এলিমেনি আর মেইনটেনেন্স এর খরচা দিতে হবে আমি সবকিছুই দেব। জজ তখন বলে ডিভোর্সই যখন নেবে
নেবে তাহলে এত নাটক করার কি ছিল, এত ঝগড়াই বা কেন করছিলে তোমরা? তখনই মূর্তি বলে, আসলে ম্যাডাম শিবা এখনো প্রিয়াকে অনেক ভালোবাসে, সে চায় না প্রিয়া তার জীবন থেকে চলে যাক। আসলে কি জানেন ম্যাডাম, যখন একটি ছেলে সারা জীবন তার মাকে শাড়ি আর মঙ্গলসূত্র পরে স্বামীর জন্য বেঁচে থাকতে দেখবে, সে তো সেই মেন্টালিটি নিয়েই বড় হবে। যখনই কোনো মডার্ন মেয়ে এসে বলবে শাড়ি বা মঙ্গলসূত্র পরার কোনো দরকার নেই, এমনকি নিজের ফিমেল ফ্রেন্ডদের সঙ্গে গিয়ে পার্টি করবে, তখন তো ওই ছেলের এই সবকিছু মেনে নিতে একটু কষ্টই হবে, তাই না? মেয়েদের দিক থেকে দেখলেও এটা আসলে ভুল নয়। অনেক মেয়েরাই মনে করে মঙ্গলসূত্র পরা নিজের চাইতে সোসাইটির একটা এক্সপেকটেশন। তারা মনে করে সবকিছুর জন্য স্বামীর পারমিশন চাওয়া শুধুই মাত্র গোলামি করা, যার জন্যই তারা একটু ফ্রিডম চাই। আর যখনই সময় আসে একে অপরকে বোঝার চেষ্টা করার, তারা এমনটা কিছুই করে না, শুধুমাত্র ঝগড়াই করে যায়, একে অপরের দোষ দিতে থাকে। তারা ভাবতে থাকে আমি সঠিক, কেন আমি বদলাবো? আর যার জন্যই এই ঝগড়া এত বেড়ে যায় যে কথা ডিভোর্স পর্যন্ত চলে আসে। এমনকি মেয়েরা বিয়ের আগে নিজেকে একরকম দেখায়, আর বিয়ের পর দুইজনই আসল চেহারা বেরিয়ে আসে। আর অন্যদিকে তো এই সোশ্যাল মিডিয়া রয়েছেই, এই সমস্ত রিল ভিডিও আর ইমোশনাল ভিডিওতে মেয়েদেরকে বোঝানোই হয় কখনো জীবনে স্যাক্রিফাইস করবে না, কারো অনুভূতির মূল্য দেবে না, সবসময় একাই চলবে। যদি কোনো সমস্যা আসে জীবনে তাহলে সেটাকে ইগনোর করো। মেয়েরা মনে করে স্বামীর কাছ থেকে টাকা চেয়ে খরচ করা একটা গোলামি, কিন্তু সে এইটা কেন ভাবে না, স্বামী সারাদিন অফিসে কাজ করে, সে যখন স্যালারি পায় ঘর বউ বাচ্চা পরিবার সবকিছুকে দিয়ে সে নিজের জন্য কি বা বাঁচায়, নিজের জন্য কতটুকুই বা খরচ করে। একটা ছেলে যখন এই সমস্ত কিছু হ্যান্ডেল করার পর একটু শান্তিতে থাকতে চাই, তখন সে কি শুনতে পায়, তুমি কিছুই করনি, আমার সঙ্গে সময় কাটাওনি, পরিবারকে ভালো করে হ্যান্ডেল করতে পারোনি। আসলে এখানে সমস্যা ছেলে মেয়ের নয়, তারা আসলে নিজেদেরকে বোঝার কোনো সময় দিতে চায় না, জলদি জলদি শুধুমাত্র ডিভোর্স দেওয়ার কথা বলে। এমন করেই তো স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এখানে কোর্টে থাকা সবাই মূর্তির কথা শুনে বেশ ইমোশনাল হয়ে যায়। এরপরে জজ বলে, আমি দুইজনের খুশির জন্যই এই ডিভোর্সটা মঞ্জুর করে দিলাম। কিন্তু তখনই প্রিয়া বলে সে ডিভোর্স চায় না, সে শিবার সঙ্গে থাকতে চায়। এইটা শুনে শিবা বেশ চমকে যায় আর মহা খুশি হয়ে যায়। এখানে তারা দুইজন একে অপরকে জড়িয়ে ধরে। আর এরপর আমরা দেখতে পাই শিলাও 2 বছর পর নিজের মেয়ের সঙ্গে তার বাবার ভিডিও কলে কথা বলিয়ে দিচ্ছে। এই সিনের সঙ্গে সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, কেমন লেগেছে আমাদের আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।